দিনে কতবার প্রস্রাব হওয়াকে আমরা বারবার বা অতিরিক্ত প্রস্রাব বলছি? দিনের বেলায় যদি কাউকে 7 থেকে 8 বারের বেশি যেতে হয়, এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাত্রের সময় কাউকে যদি বারে বারে উঠতে হয়, 2 বারের বেশি উঠতে হয়। বারবার প্রস্রাবের সমস্যা হচ্ছে তাদের প্রত্যেকেরই কি এটা ধরে নিতে হবে যে এটা কোনো রোগেরই লক্ষণ? ম্যাক্সিমাম এটা একটা রোগের লক্ষণ। কারণগুলো কি কি? প্রথম, আমরা যদি কেউ পেশেন্ট আমাদেরকে এসে বলে, মহিলাদের ক্ষেত্রে বারবার প্রস্রাব হওয়ার সমস্যার কারণগুলো কি আলাদা? মহিলাদের ক্ষেত্রে ডেফিনেটলি কারণগুলো একটু আলাদা। ঘরোয়া উপায়, কোনো লাইফস্টাইল যেটার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে চলা যায়, এমন কিছু উপায় আছে কি? পার্টিকুলারলি যে উপায়গুলোতে আমরা লাইফস্টাইল ডিজিজগুলো অ্যাভয়েড করি। দিনে 10 বার 15 বার প্রস্রাব হচ্ছে, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বাথরুমে যেতে হচ্ছে। অনেকে ভাবেন হয়তো জলটা একটু বেশি খেয়ে নিয়েছি তাই এই সমস্যা হচ্ছে, কিন্তু আদতেই কি তাই? এর পেছনে থাকতে পারে ডায়াবেটিস, প্রস্রাবের সংক্রমণ, মূত্রথলির সমস্যা বা প্রস্টেট জনিত কোনো সমস্যা। তাহলে বারবার প্রস্রাব হওয়াটা কতটা স্বাভাবিক, কখন আপনাকে সতর্ক হতে হবে, আর এই বারবার প্রস্রাবের সঠিক কারণ কি এবং চিকিৎসা কি, এ বিষয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা রয়েছি হাওড়া নারায়ণা হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইউরোলজিস্ট, ইউরো অঙ্কোলজিস্ট ডক্টর রাজেশ লুনিয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, আমরা আলোচনার একেবারে শুরুতে জানতে চাইবো, বহু দর্শকের এইটা প্রশ্ন যে বারবার প্রস্রাব আমরা কাকে বলি? দিনে কতবার প্রস্রাব হওয়াকে আমরা বারবার বা অতিরিক্ত প্রস্রাব বলছি? দিনের বেলায় যদি কাউকে 7 থেকে 8 বারের বেশি যেতে হয়, সেটা কিন্তু স্বাভাবিক না, সেটা abnormal। এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাত্রের সময় কাউকে যদি বারে বারে উঠতে হয়, 2 বারের বেশি উঠতে হয়, তাহলে কিন্তু অ্যালার্ট হওয়া উচিত। এটা একেবারে abnormal জিনিস। রাত্রে ঘুম পাওয়া থেকে সকালে ফাইনালি ওঠা অবধি যদি 2 বারের বেশি পেচ্ছাপ করতে যেতে লাগে, যতই জল খান না কেন, কিন্তু ঠিক না, সেটা abnormal জিনিস। আর সেটাকে আমাদের চেক আপ করা, তার একটা কারণ খুঁজে বার করা খুবই দরকার। আচ্ছা স্যার, যাদের বারবার প্রস্রাবের সমস্যা হচ্ছে তাদের প্রত্যেকেরই কি এটা ধরে নিতে হবে যে এটা কোনো রোগেরই লক্ষণ, কোনো না কোনো সমস্যা হয়েছে তাই জন্যই হচ্ছে? একটা ছোট্ট সেগমেন্ট আছে যারা প্রচুর জল খায়, একটা কোনো সাইকোলজিক্যাল কারণে ওদের ছাড়া ম্যাক্সিমাম এটা একটা রোগের লক্ষণ। পার্টিকুলারলি যদি বয়সটা 40-এর উপরে হয় আর বারে বারে নতুনভাবে পেচ্ছাপ পাওয়াটা ডেভেলপ হয়, তাহলে কিন্তু এটা সবসময় একটা রোগের লক্ষণ। এটা খুঁজিয়ে দেখা ভালো, সবসময় এটা কারণটা খুঁজে বার করা দরকার। আচ্ছা, এবার স্যার একটু আমাদের বলুন যে এই বারবার প্রস্রাব হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি? প্রথম, আমরা যদি কেউ পেশেন্ট আমাদেরকে এসে বলে, প্রথমভাবে আমরা সুগারটা চেক করি। ডায়াবেটিস, আমাদের দেশে তো আমরা এখন বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল। তো প্রচুর লোকের খুব কম বয়সেই ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তো সুগার চেক করা খুবই দরকার। সুগারটা যদি ঠিক থাকে তাহলে আমরা অন্য কারণের দিকে এগোই। যদি সুগার ঠিক না থাকে তাহলে প্রাথমিকভাবে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট আরম্ভ করি। বারে বারে পেচ্ছাপ হওয়াটা, রাত্রে বারে বারে ওঠা, দিনে বেলা খুব খিদে পাওয়া, এই হচ্ছে অনেক সময় ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ। এরম সিচুয়েশন পেলেই আমরা ব্লাড সুগার আর HbA1c ব্লাড টেস্ট করাই। যদি সেটা কিছু অ্যাবনর্মাল পাওয়া যায় তাহলে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টে দিই। যদি নর্মাল থাকে তাহলে আমাদেরকে অন্য কারণ খুঁজে বার করতে হয়। অন্য কারণের মধ্যে হচ্ছে পেচ্ছাপে ইনফেকশন হওয়াটা, আর যদি একটু বয়স থাকে, পার্টিকুলারলি ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা ছেলেদের ক্ষেত্রে 50 বছর পর এগিয়ে অল্প স্বল্প ডেভেলপ হতে আরম্ভ হয়। এটা একটা নর্মাল পার্ট অফ নর্মাল এজিং প্রসেস। সবার ক্ষেত্রেই হবে, কাউর বেশি কাউর কম। 60-এর পর তো সবারই একটা কিছু না কিছু প্রোস্টেটের সমস্যা থাকেই। সমস্যার ইন্টেন্সিটিটা ভেরি করতে পারে। একটা খুব অল্প দিনে মাইল্ড হতে পারে, বা খুব এতটাই বেশি যে তার নর্মাল লাইফ, ডে টু ডে লাইফ হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। বারে বারে পেচ্ছাপ, অফিস যেতে পারছে না, বাজার করতে পারছে না, নর্মাল লাইফ, ডে টু ডে লাইফে কারোর বাড়ি যেতে পারছে না, একটা বাথরুমের পাশেই সবসময় থাকার একটা হয়ে যায়। তো ওটা একটা ডেফিনেটলি একটা খুবই গুরুত্ব দেওয়ার মতন একটা ব্যাপার, আর তার একটা ট্রিটমেন্টও দরকার। স্যার, এবার আপনি বললেন যে ডায়াবেটিসের কথা, তাহলে একটু আমাদের বলুন যে ডায়াবেটিস থাকলে কেন বারবার প্রস্রাবের সমস্যা হয়? ডায়াবেটিস থাকলে শরীর থেকে অনেকটা সুগার বেরিয়ে যায়, গ্লুকোজ বেরিয়ে যায় পেচ্ছাপের মাধ্যমে। এই যে পেচ্ছাপ গ্লুকোজ যে বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে অনেকটা জলও নিয়ে যাচ্ছে। তাহলে ডায়াবেটিসের প্রথমে বারে বারে পেচ্ছাপ পাবে আর প্রচুর পিপাসা পাবে, একটা ডায়াবেটিসের খুব একটা ক্লাসিক্যাল লক্ষণ, যে বেশি পেচ্ছাপ পাওয়া আর বেশি পিপাসা পাওয়াটা।
তো এই জন্যই ডায়াবেটিসদের এটা আমরা দেখি যে অনেকটা বেশি ওনার ইউরিনের ভলিউম অনেক বেড়ে যাচ্ছে, কারণ ইউরিনে অনেকটা গ্লুকোজটা বেরিয়ে যাচ্ছে। আমরা যদি পেচ্ছাপ পরীক্ষা করি অনেক সময় পাই যে ইউরিনে গ্লুকোজ পজিটিভ, ডাবল ট্রিপল পজিটিভ। আপনি স্যার এক্ষুনি বলেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা। ইউটিআই এর ক্ষেত্রে যদি ইউটিআই এর সমস্যার জন্য বারবার প্রস্রাব হয়ে থাকে তাহলে তার সিমটমস গুলো কি হয়? ইউটিআই ক্ষেত্রে শুধু বারে বারে পেচ্ছাপ পাবে, তার সঙ্গে পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা হবে, তলপেটে একটু ব্যথা হবে, পেশেন্টে একটু জ্বর আসতে পারে, অনেক পেশেন্টের সিভিয়ার ইউটিআই হলে পেচ্ছাপে ব্লাডও আসতে পারে। পেশেন্ট ইন জেনারেল অনেকটা সাডেনলি অনেকটা আনকমফোর্টেবল হয়ে যাবে, জ্বর আর ফিভার নিয়ে পেশেন্টের অনেকটা উইকনেস থাকবে। আপনি স্যার বলছিলেন যে অনেক সময় প্রোস্টেটের সমস্যার জন্য হয়, প্রোস্টেট যদি বড় হয়ে গিয়ে থাকে তাহলে এই সমস্যা হয়, তাহলে তার ক্ষেত্রে কি কি লক্ষণগুলো হবে? প্রোস্টেটের সমস্যার ক্ষেত্রে এই জিনিসটা হঠাৎ করে হবে না, এটা আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স ডেভেলপ হবে। প্রথমে হয়তো একটু একটু করে বাড়বে, হয়তো দিনে 6 বারের বাইরে 10 বার 12 বার পেচ্ছাপ হবে, রাত্রে 1 বার 2 বার 3 বার। ইজ অনসেটটা একটু খুব যে প্রোগ্রেশনটা খুব স্লোভাবে দেখা যায়। আর এই যে বাট এটা আস্তে আস্তে বাড়তে থাকে, যেমন বয়স বাড়তে থাকে প্রোস্টেটের প্রবলেমগুলোও বাড়তে থাকে। ইউটিআইতে হলে অনেকটা সাডেন ইম্প্যাক্টটা হঠাৎ করে, আর প্রোস্টেটের এটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে মহিলাদের ক্ষেত্রে বারবার প্রস্রাব হওয়ার সমস্যার কারণগুলো কি আলাদা? মহিলাদের ক্ষেত্রে ডেফিনেটলি কারণগুলো একটু আলাদা। মহিলাদের কোনো প্রোস্টেটের সমস্যা থাকে না, ওনার কিন্তু কারণ থাকে। অনেক সময় সুগার আর ইউটিআই তো দুটো উভয় পক্ষে কমন। আর মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর ইউরেথ্রাটা অনেকবার সরু হয়ে যায়, ইউরেথ্রাইটিস, অ্যাট্রোপিক ইউরেথ্রাইটিস ডেভেলপ হয়। হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওনার বারে বারে পেচ্ছাপটা ডেভেলপ মানে হয়, বারে বারে পেচ্ছাপ যাওয়ার প্রবলেমটা দেখা যায়। এবার স্যার এই যে রাত্রিবেলা বারবার প্রস্রাব, যেটাকে নকচুরি আপনারা বলেন, এই পুরুষ মহিলা নির্বিশেষে তো এই সমস্যাটা হয়। এই সমস্যাটার বা এই রোগটার কারণটা আসলে কি, এবং এটাকে কি করে সমাধান করা সম্ভব? এই কারণটা অনেকগুলো আছে। একটা কারণ আমি আগেই বলে দিয়েছি যে ইউটিআই হওয়া, ডায়াবেটিস হওয়া একটা প্রমুখ কারণ। তারপরে কেউ যদি ওষুধ খায়, শরীরে জল জমে, ডায়ুরেটিক বলে একটা গ্রুপ ওষুধ হয়, বিভিন্ন কারণে দেওয়া হয়, হার্টের রোগীদের দেওয়া হয়, লিভার পেশেন্টদের দেওয়া হয়, ওর কারণে এটা হতে পারে। শরীরে হরমোনাল ইমব্যালেন্স পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে হলে এই প্রবলেমটা ডেভেলপ হয়। রাত্রে বারে বারে উঠে ইউরিন করতে যেতে হয়, সেটা প্রচণ্ডভাবে কষ্টদায়ক। কারণ রাতে ঘুম ডিস্টার্ব হয়ে যায়, দিনের পর দিন এই সিস্টেমটা চলে, রাতে একদম ঘুম হয় না, রাতে ঘুম ডিস্টার্ব। তার দিনের বেলায় পেশেন্ট খুব মানে ড্রাউজি ফিল করে, পেশেন্টের একটা সবসময় একটা মন খারাপ, একটা শরীর ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশন থাকে। তো ল্যাক অফ স্লিপ হলে যে প্রবলেমগুলো হয়, ক্রনিক ল্যাক অফ যে জিনিসটা দেখা যায়, ঘুমের অভাব বা অনিদ্রার কথা বলছেন। দিনের বেলায় অনেকটা ঘুম পাবে, দিনের বেলায় আপনার কাজে মন দিতে পারবেন না, সব সময় একটু মাথা ভারী ভারী মনে হবে। তো রাতে ভালো করে ঘুমোতে পারলেন না, তারপরের দিন তার ইফেক্টটা আরো বেশি আপনি দেখতে পারবেন। মাথা ভারী, আপনার দিনের বেলা ঘুম পাওয়া, দিনের বেলা কোনো কাজে মন দিতে পারবেন না, মনটা একটু খারাপ থাকবে। এই দিকের আপনি মানে একটা সবসময় একটা অস্বস্তি ভাব একটা শরীরের মধ্যে থেকেই যাবে। ঠিক। আর স্যার এই প্রস্রাবের সঙ্গে অনেক সময় এমন হয় যে জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, রক্ত পড়ছে কিছু কিছু সময়। এই সমস্যাগুলোর পেছনে কি কি কারণ থাকতে পারে? রক্ত পোড়াটা পার্টিকুলারলি কোনো সময় আমরা খুব গুরুত্ব দিই। রক্ত পোড়া হচ্ছে যদি আপনার হঠাৎ করে রক্ত পড়েছে আর আপনার একটা প্রাথমিক ট্রিটমেন্ট ইউটিআইর হলো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, তাতেও বন্ধ হয়নি, তারপরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার কোনো আপনার শরীরে কোনো একটা ম্যালিগন্যান্ট প্রসেসের প্রেজেন্স থাকতে পারে। যদি পেশেন্ট স্মোকার হয় তাহলে আরও বেশি এটা ইম্পর্টেন্স অনেকটা বেড়ে যায়। এর জন্য ইমিডিয়েটলি পরীক্ষা করানো দরকার, যেটা ইউএসজি, যেটা আমাদের একটা স্ক্রিনিং টেস্ট হয়। সো আল্ট্রাসোনোগ্রাফি অফ কেইউবি রিজন করলে এটা আমরা বুঝতে পারি যে কোনো টিউমার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। আর ব্যথা বা জ্বালা যখন হচ্ছে, ব্যথা জ্বালা যদি আপনার শর্ট টার্ম হয় তাহলে তো এটা ইউরিনারি ইনফেকশনের সাইন, ওষুধ খেলে সেটা খুব ভালো রেসপন্ড করে। যদি কিন্তু ক্রনিক হয় তাহলে অনেক সময় টিউবারকুলোসিসের লক্ষণ হতে পারে। ইউরিনারি ট্র্যাক্টে টিউবারকুলোসিস খুব কমন। আপনার ব্যথা জ্বালা যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ইউরিনের সেরকম কোনো ইনফেকশন দেখানো যাচ্ছে না, তাতে কিন্তু আপনার এটা যদি ব্যথা জ্বালা কন্টিনিউসলি হতেই থাকে, তার সঙ্গে বারে বারে ইউরিন পেচ্ছাপ করাটা, তাহলে একটা টিউবারকুলোসিস আমাদের দেশে খুবই কমন, কারণ তার একটা এক্সক্লুড করা খুব দরকার।
এবার স্যার অনেক সময় একটা কথা খুব শোনা যায়, ডাক্তারবাবুরা আপনারা বলে থাকেন যে ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই ওভার অ্যাক্টিভ ব্লাডার আসলে কি, তার জন্য কি কি সমস্যা হয়? ওভার অ্যাক্টিভ ব্লাডার পার্টিকুলারলি একটা নার্ভসের রোগ। এটা পার্টিকুলারলি আমাদের পেচ্ছাপ ইউরিনারি ব্লাডার আমাদের শরীরে খুব ভালো ফাইন ব্রেনের কন্ট্রোলে থাকে। কোনো এই কন্ট্রোল সিস্টেম ভীষণভাবে একটা ফাইন টিউনড থাকে। আমরা ইউরিন কন্ট্রোল করতে পারি, চাইলে ইউরিন করতে যাই আমরা, না হলে অনেকক্ষণ ইউরিনেশনকে পোস্টপোনও করতে পারি। এটা একটা নর্মাল সবার কাছে এটা টেস্ট হয়। এটা যখন এই সিস্টেমটা একটু ডিস্টার্বড হয়, এটার কারণ হতে পারে অনেকদিন লং টার্ম ডায়াবেটিস বা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, বা অনেক পেশেন্ট যাদের স্ট্রোক হয়ে গেছে, সাইকোলজিক্যালি যারা প্রচুর স্ট্রেসে ভোগে, ওদের জন্য ওভার অ্যাক্টিভ ব্লাডার, এই নার্ভাস সিস্টেম একটু ডিস্টার্বড হয়ে যায়, যে ব্লাডারে যে ফাইন টিউনিংটা পেচ্ছাপ কন্ট্রোল করাটা ওটা একটা নষ্ট হয়ে যায়। আর তাতে পেচ্ছাপ ইউরিন পেলে পেচ্ছাপ আর পেশেন্ট কন্ট্রোল করতে পারে না। পেলে সঙ্গে সঙ্গে ছুটতেই হবে, বাথরুম করতেই হবে, না হলে মনে হবে যে এক্ষুনি আমি আমার যেখানে আছে ওখানে পেচ্ছাপ করে ফেলবো, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, ওই একটা সোশ্যাল একটা এম্বারেসিং সিচুয়েশন চলে আসবে। সো ওভার অ্যাক্টিভ ব্লাডার এর জন্য আমরা পেশেন্টগুলোকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তাহলে স্যার এবার বলুন যে এই যে বারবার প্রস্রাব হচ্ছে, কখনো প্রস্রাব চেপে রাখতে পারছে না, কখনো জ্বালা পোড়া ব্যথা যন্ত্রণা হচ্ছে, একাধিক সমস্যা তো হয় প্রস্রাব নিয়ে, তাহলে এই সমস্যাগুলো হলে কখন কোন কোন টেস্ট বা পরীক্ষাগুলো করা উচিত? এই সমস্যা হলে আমি যেটা আগেও বললাম যে প্রাথমিকভাবে একটা ডায়াবেটিসের টেস্ট করা দরকার, ইউরিনের রুটিন অ্যান্ড কালচার করা দরকার, পেটের আলট্রাসোনোগ্রাফি করা খুবই দরকার। আর এরপরে এর ভিত্তি যে রিপোর্ট আমরা পাবো তার বেসিসে অ্যাডভান্স টেস্ট করতে হয়। অ্যাডভান্স টেস্টের মধ্যে হিরোফ্লোমেট্রি টেস্ট আছে, সিরাম পিএসএ ছেলেদের ক্ষেত্রে আছে। আর যেই টেস্টগুলো যদি কিছু ম্যালিগনেন্সির সাসপিশন থাকে তাহলে সাইটোলজি অ্যান্ড সিস্টোস্কোপি অবধি আমরা করি, দেখে ইভালুয়েশন করার জন্য। আচ্ছা, এবার স্যার টেস্ট হওয়ার পরে যখন চিকিৎসার বিষয় আসে, তখন কি এই ধরনের সমস্যার যে কোনো সমস্যাই শুধুমাত্র ওষুধ বা মেডিসিনের দ্বারাই সমাধান করা সম্ভব, নাকি কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়? ম্যাক্সিমাম 95% পেশেন্টের এই সমস্যাগুলো ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়। আচ্ছা। ইউটিআই হলে একটা শর্ট কোর্স অফ অ্যান্টিবায়োটিক খুব ভালো রেসপন্ড করবে। যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের যদি আমরা ট্রিটমেন্টে যাই, খাওয়া দাওয়ার কন্ট্রোল প্লাস ওষুধ খেতে, এই সমস্যাগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, আর প্রবলেম হয় না। সুগার কন্ট্রোল করলেই ইউরিনের প্রবলেমটা সলভ হয়ে যায়। যদি ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যার ভালো ভালো ওষুধ আছে, সেটা খাওয়ালে পেশেন্টের নর্মালি প্রোস্টেটের প্রবলেম অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ কার্যকারী থাকছে না, বা ডিজিজ প্রোগ্রেশন খুব ফাস্ট হচ্ছে, এটা লেস দেন কিন্তু 5%, ওদের আমরা সার্জারি অপারেশন করার অ্যাডভাইসটা দিই। স্যার এখানে এই সমস্যা থেকে মুক্তির জন্য যে কেউ যদি ভাবেন যে আমি ওষুধের দিকে যাব না, ঘরোয়া উপায় কোনো লাইফস্টাইল, জীবনশৈলীর কোনো পরিবর্তন, লাইফস্টাইল চেঞ্জ করে বা কোনো রকম প্র্যাকটিস বা হ্যাবিট কিছু করে, যেটার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে চলা যায়, এমন কিছু উপায় আছে কি? কিছু অনেক উপায় আছে, পার্টিকুলারলি যে উপায়গুলোতে আমরা লাইফস্টাইল ডিজিজগুলো অ্যাভয়েড করি অ্যান্ড ডায়াবেটিসকে অ্যাভয়েড করি। আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, রেগুলার এক্সারসাইজ করা, এগুলো ডেফিনেটলি এই প্রবলেমগুলোকে ডিলে করে দেয়। এই প্রবলেমগুলোকে এই যে সমস্যাটা যে বয়সে ডেভেলপ হবে, সেটা অনেকটা এগিয়ে যায়। যে পেশেন্টের যদি যে লাইফস্টাইলটা যদি মেনটেন, অনেকটা বডি ওয়েট থাকে, সুগারটা বেশি থাকে, একদম সেডেন্টারি, এক্সারসাইজ করে না, ওদের প্রোস্টেটের প্রবলেম কিন্তু আমরা অনেক আগে আরম্ভ হয়ে যায়। যারা একটু ফিজিক্যালি অ্যাক্টিভ, যারা খাওয়া দাওয়ার কন্ট্রোল, বডি ওয়েট কন্ট্রোল, সুগার নেই, প্রেশার হলে কন্ট্রোল করে, ওদের ক্ষেত্রে দেখা যায় এই প্রবলেমগুলোর অনসেটটাই আরম্ভটাই অনেকটা দেরিতে আরম্ভ হয়। তারপরে ওষুধের যে রেসপন্সটাও, যে সেকেন্ড গ্রুপ যারা একটু হেলথ কনসিয়াস, যারা একটু করে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার হয়। জেনারেল লাইফস্টাইল মেজার, যাকে খাওয়া দাওয়ার ওয়েট কন্ট্রোল করা, খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, রেগুলার এক্সারসাইজ করা, এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক বন্ধু, আপনাদেরকেও বলি, যারা এতক্ষণ ধরে শুনলেন ডাক্তারবাবুর পরামর্শ, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, এই বারবার প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাব চেপে রাখতে না পারা, বা প্রস্রাবে জ্বালা, ব্যথা, রক্তপাত ইত্যাদি নানা সমস্যায় যারা ভুগছেন, তাদেরকে বলি আপনারা কিন্তু এই সমস্যা চেপে রাখবেন না, কারণ এটা হতে পারে আপনার শরীরের ভেতরের কোনো জটিল সমস্যার প্রথম বা প্রাথমিক সংকেত। কাজেই এই ধরনের সমস্যা যখন হচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, সুস্থ জীবনে ফিরতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা স্যারের সঙ্গে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।